গল্পের শুরুতেই আমরা সমুদ্রের তলদেশে দুইজন ছেলেকে দেখতে পাই, যাদের একজনের নাম ফিন এবং অন্যজনের নাম আলফন। আসলে এরা দুইজন সমুদ্রের তলায় অরেলিয়া নামের একটা জাহাজ খুঁজছে। এই জাহাজটা 1715 সালে অনেক সোনাদানা সহ পানিতে ডুবে গিয়েছিল। এক কথায় বলতে গেলে একটা গুপ্তধনের রাজ্যকে নিয়েই জাহাজটা ডুবে গিয়েছে। আর ফিন গত 8 বছর ধরে সে জাহাজটাকেই খুঁজে চলছে। এই কাজ করার জন্য সে আবার একটা বোটও কিনেছে, যার মধ্যে মোটর চালিয়ে সে সমুদ্রের নিচে ড্রিল করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে একদিন ওই মোটরে একটু আগুন লেগে যায়, আর সেই আগুনটা ছড়িয়ে একটা কাগজেও লাগে, আর মুহূর্তের মধ্যে সেটা পুরো জাহাজেই ছড়িয়ে পড়ে। ফলে সেখানেই পানির উপর ওই জাহাজটা ব্লাস্ট হয়ে যায়, এমনকি মুহূর্তের মধ্যে সেটা পানিতেও তলিয়ে যায়। এদিকে ফিন আর তার সঙ্গী তখন পানির নিচে ছিল, তাই উপরে যে ঠিক কি ঘটছে তারা কিছুই জানে না। তবে একটু পরে শিপের ভাঙা অংশগুলো পানির নিচে এসে বালুর উপর পড়ে যায়, ফলে সেখানে পুরো ঘোলাটে হয়ে যায়। ঠিক তখনই আবার ওই বালুর ভেতর থেকে ছোট্ট একটা প্লেটের টুকরো ফিনের হাতে এসে পড়ে, আর এই প্লেটটা হলো 1715 সালের। ওই টুকরোটা হাতে পেয়ে তো ফিন আনন্দে সঙ্গে সঙ্গে পানির উপরে উঠে আসে, কিন্তু উপরে উঠে দেখতে পায় যে তার সেই ছোট্ট বোটটা কোথাও নেই। আর তাদের বুঝতে বাকি থাকে না যে সমুদ্রের মধ্যে যে বালি এইভাবে উড়েছিল তার কারণ ছিল তাদের ওই বোটটা ভেঙে যাওয়া। অর্থাৎ এই গোটা সমুদ্রের মধ্যে এখন তাদের এইভাবে বেঁচে থাকতে হবে। তবে এরপরে আমরা সেখানে দুটা লোককে একটা নৌকা নিয়ে আসতে দেখি, আর তারা দূর থেকে ওই শিপটা ডুবতে দেখেছিল। তবে এখানে কিন্তু তারা তাদেরকে সাহায্য করতে আসেনি, উল্টো ফিন আর তার সঙ্গীকে গান পয়েন্টে রেখে তাদের বসের কাছে নিয়ে যায়। তাদের বসের নাম হলো বিগ বানি। সে একজন মস্ত বড় গ্যাংস্টার। আসলে ফিন বিগ বানির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল তার ওই বোটটা কেনার জন্য, কিন্তু তার ওই বোটটা তো ডুবে গিয়েছে। তাই বিগ বানি তাকে এখন সব টাকাই পরিশোধ করতে বলে, কিন্তু ফিন তাকে বলে যে আমি তো ওটা দিয়ে কোনো বোট কিনিনি, আমি কিছু ধার শোধ দিয়েছি মাত্র। তবে আমি এখন থেকে কিন্তু তোমার হয়ে কাজ করব। তোমাকে আমি টাকা দিতে পারবো না, তবে তার বদলে গুপ্তধন এনে দেব, যেটা তোমার ওই সামান্য টাকার থেকেও অনেক অনেক বেশি। এইসব বলার পর সে বিগ বানিকে ওই ভাঙা প্লেটটা দেখায় আর বলে যে তুমি জানো এটা কিন্তু 1715 সালের। তুমি যদি আমাকে গুপ্তধন খুঁজতে সাহায্য করো তাহলে আমিও তোমাকে গুপ্তধনের ভাগ দিতে পারি। কিন্তু বিগ বানি যখন ওই প্লেটটা ধরে সে বুঝতে পারে যে এটা কোনো হোটেলের ভাঙা প্লেট হবে আর কি। তখন ফিন বলে যে না না, এটা কোনো হোটেলের প্লেট নয়, এটা বিঙ্গেল ফ্যামিলির প্লেট, যারা ওই সময় এখানকার রাজা ছিল। বিগ বানি ফিনের একটা কথাও বিশ্বাস করে না, আর তাই সে তাকে পানির মধ্যে ফেলে দেওয়ার অর্ডার দেয়। আর তাই তার দলের লোকেরা ফিনের পায়ে শিকল বেঁধে তাকে পানিতে ফেলে দেওয়ার প্ল্যান করে। কিন্তু সুযোগ বুঝে ফিন তখন তাদের পকেট থেকে একটা বন্দুক নিয়ে নেয়, আর ওই বন্দুক থেকে সে একটা গুলি একজনের পায়ে করে আর অন্যটি আরেকজনের কানে। কিন্তু ফিন তাও বাঁচতে পারে না, কারণ ততক্ষণে তার পায়ে যে শিকল বাঁধা হয়েছিল ওটা পানিতে পড়ে গিয়েছিল, আর ফিনও সঙ্গে সঙ্গে একদম পানির নিচেই তলিয়ে যায়। তখন পানির নিচে বসে বসে ফিন তার পায়ের শিকলটা খোলার চেষ্টা করে, কিন্তু লোহার শিকল খোলা তো আর এতটা সহজ নয়। ঠিক তখনই ফিন তার একটু সামনে একটা বন্দুক দেখতে পায়। ওই বন্দুকটা আসলে তার হাত থেকেই পানিতে পড়ে গিয়েছিল। এরপর ফিন তার বাধা পা নিয়ে কোনো মতে লাফিয়ে লাফিয়ে বন্দুক পর্যন্ত পৌঁছায়, আর গুলি করে তার পায়ের শিকলটা খুলে ফেলে, আর সঙ্গে সঙ্গে তো উপরেও চলে আসে। ফিন তখন খেয়াল করে যে তার পাশে একটা বক্স রাখা আছে, তাই ওটার সাহায্যে এসে ভাসতে থাকে। আর এইভাবেই সেখানে একটা রাত কেটে যায়। সকাল হলে আমরা একটা বিলাসবহুল জাহাজ দেখতে পাই। সেখানেই কাজ করে ফিনের স্ত্রী টেস। টেস আসলে নিগল নামের একটা ধনী ব্যক্তির হয়ে কাজ করে। এরপর টেস নিগলের কাছে রিকোয়েস্ট করে যে তারা যেন ওই কিউয়েস্ট শহরে তাদের জাহাজটাকে থামায়, কারণ ওখানেই তার বাড়ি। আসলে ফিন আর তার মধ্যে এখন আর তেমন সম্পর্ক নাই, আর তাদের ডিভোর্সের কোর্টের তারিখ আগে থেকেই ঠিক করা হয়েছিল, তাই তাকে যে কোনো ভাবে আজকে ওখানে যেতেই হবে। এরপর নিগল তার কথা মেনে জাহাজটাকে ওখানেই থামায়, আর এরপর টেস রেডি হয়ে বেরিয়ে পড়ে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে ফিন তো এখনো পানিতেই ভেসে বেড়াচ্ছে। সে খুব ভালো করেই জানে যে আজকে 10টার মধ্যে তাকে যে করেই হোক কোর্টে পৌঁছাতে হবে। তখন সে দেখতে পায় যে তার পাশ দিয়ে কিছু স্টুডেন্টরা আনন্দ করতে করতে একটা স্পিড বোট নিয়ে যাচ্ছে। তারা ফিনের এই অবস্থা দেখে তাকে সাহায্য করে, মানে পানি থেকে তুলে একটা শহরেই পৌঁছে দেয়। এদিকে টেস তো এতক্ষণ কোর্টে গিয়ে বসে আছে, আর ফিনের জন্য অপেক্ষা করতে করতে তো বিরক্তই হয়ে পড়ে। তাই সেখানে থাকা জজ তখন ঘোষণা দিয়ে দেয় যে যদি ফিন নাও আসে তাও তোমাদের ডিভোর্স আজকে হয়ে যাবে, আর ফিনের যে সম্পত্তি রয়েছে তাও সব তোমার নামেই হয়ে যাবে। আর এদিকে তো আমরা ফিনকে দেখতে পাই, সে খালি পায়ে ভেজা গায়ে ওই রাস্তা দিয়ে দৌড়াতে থাকে, আর একটা সময় সে ওই অবস্থায় কোর্টে পৌঁছে যায়। প্রথমত সে অনেক দেরি করে এসেছে, তারপর আবার তার এই অবস্থা দেখে টেস তো ভীষণ পরিমাণ রেগে যায়। ফির এখানে সে জানায় যে সে এই ডিভোর্স চায় না, কারণ সে এখনো টেসকে ভালোবাসে। কিন্তু টেসের উকিল তখন তাকে জানিয়ে দেয় যে তোমাদের মধ্যে অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে। আর এটা বলার পরে টেস কোর্ট থেকে বের হয়ে যায়। ফিন তাকে দৌড়ে ফলো করে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে আমার হাতে একটা গুপ্তধনের সন্ধান আছে। এইটা বলেই সে পেন্সিল আর কাগজ নিয়ে কিছু ছবি আঁকতে শুরু করে।
এমনকি ওই ভাঙা প্লেটের কথাটাও বলে। ছবিটা দেখে টেস বুঝতে পারে যে এটা সত্যি সত্যি বিঙ্গেল ফ্যামিলির একটা সিম্বল। সে খুব উৎসাহের সঙ্গেই তখন ওই ভাঙা প্লেটটা দেখতে চায়, কিন্তু ফিন ওই প্লেটটা এখন কোথায় পাবে, কারণ ওটা তো বিগ বানির কাছেই রয়ে গিয়েছে। তাই টেস মনে করে যে ফিন তাকে আবারও মিথ্যা কথা বলছে। এটা মনে করে সে ওখান থেকে রাগ হয়ে চলে যেতে লাগে। যাওয়ার সময় সে ফিনকে বলে যে জজ তোমার সব সম্পত্তি আমার নামে করে দিয়েছে, আর এখন আমি তোমার ওই বোটটা বেচে সব টাকা নিজের নামেই করে নেব। ফিন তখন টেসের কানে কানে গিয়ে বলে যে ডার্লিং, সে বোটটা অলরেডি পানিতে ডুবে গিয়েছে। এই কথা শুনে তো টেস আরো বেশি রেগে যায় আর লাঠি দিয়ে তাকে আঘাত করে সেখান থেকে চলে যায়। এরপর টেস আবারও জাহাজে ফিরে আসে আর ফিনের আঁকা চিহ্নগুলোকে অনেক ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে। অন্যদিকে ফিন তো মনে একরাশ দুঃখ নিয়ে একটা বারে যায়। সেখানে যাওয়ার পরে তার বন্ধু আলফনের সঙ্গে তার দেখা হয়। আলফন তাকে দেখে তো অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবতেই পারেনি যে বিগ বানির কাছ থেকে ফিন কখনো ছাড়া পাবে। এদিকে টেস তো জাহাজে বসে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে ফিন আসলেই কোনো না কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে, আর ওটা উদ্ধার করতে গেলে তার অনেক টাকার দরকার হবে। তাদের জাহাজ বর্তমান ফিন যে শহরে রয়েছে সেই শহরেই আছে, আর সে তো ফিনের স্বভাব সম্পর্কে আগে থেকেই জানে। তাই এই গুপ্তধন উদ্ধার করতে ফিন এই জাহাজের মালিকের কাছেও টাকা চাইতে পারে, যেটা কিনা তার মান সম্মানের বিষয়। তাই সে দ্রুত ওই জাহাজের মালিকের কাছে গিয়ে বলে যে আমাদের জাহাজ নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়া উচিত। কিন্তু এই মালিক তখন বলে যে এখন তো পসিবল নয়, কারণ আমার মিনিমা একটু শপিং করতে শহরেই বেরিয়েছে, তাই ও আসা পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। অন্যদিকে আলফন তখন ফিনকে বুদ্ধি দেয় যে এই শহরে নিগল নামের একটা ধনী ব্যক্তি এসেছে, যে কিনা এখন সমুদ্র সৈকতেই আছে। তুমি যদি একবার তাকে পটাতে পারো তাহলে তোমার গুপ্তধন উদ্ধারের সমস্ত টাকাই ম্যানেজ হয়ে যাবে। ফিন এই কথা শুনে নিগলের কাছে আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে একটা ছোট্ট বোট নিয়ে যাত্রা শুরু করে, আর ঠিক ওই সময় অন্য একটা বোটে ছিল নিগলের মেয়ে নিমা। তখন হঠাৎ করে নিমার মাথা থেকে টুপিটা আকাশে উড়ে যেতে লাগে, আর ফিন সেই টুপিটা তো লাফিয়েই ধরে ফেলে। কিন্তু এটা করতে গিয়ে ফিনের সেখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে নিমা তো ফিনের এরকম সাহসিকতা দেখে পুরোপুরি ইমপ্রেসড হয়ে যায়, তাই সে আহত ফিনকে তাদের জাহাজেই নিয়ে আসে। তখন নিগল ফিনকে দেখে বেশ দয়ালু হয়ে পড়ে আর বলে যে ও সুস্থ হলে বলো সন্ধ্যায় আমাদের সঙ্গে পার্টিতে এসে জয়েন করতে। সন্ধ্যা হলে দেখা যায় যে সবাই এক টেবিলে বসে আছে, আর টেস তখন তাদের জন্য খাবার নিয়ে আসে। কিন্তু সে তো ওখানে ফিনকে বসা দেখতে পেয়ে প্রচন্ড রেগে যায়। সে ভাবে যে ফিন হয়তো বা তার বসের কাছে টাকা চাইতে এসেছে। আর সেখানে তখন ফিন আর টেসের মধ্যে কথা কাটাকাটি দেখে নিগলও বুঝতে পারে যে তারা দুইজন স্বামী স্ত্রী। কিন্তু নিগল যখন জানতে পারে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, তখন সে টেসকে বলে যে ফিন আমাদের গেস্ট, তাই তুমি তার সঙ্গে ওরকম করতে পারো না। এরপর ফিন নিগলের সঙ্গে গল্প করতে করতে ওই গুপ্তধনের কথাও শেয়ার করে। ফিন বলে যে 31শে জুলাই 1715 সালে কিছু স্প্যানিশ জাহাজ রাজাদের স্বর্ণমুদ্রা নিয়ে যাচ্ছিল। ওই জাহাজগুলোর মধ্যে একটা জাহাজের নাম ছিল ওরিলিয়া। এই ওরিলিয়া জাহাজের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, এটা সহজে পানিতে ডোবে না, এমনকি ঝড় উঠলেও না। আর ঠিক ওই দিনই আবার সমুদ্রে ঝড় ওঠে, যার কারণে অন্য সব জাহাজের স্বর্ণ মুদ্রাগুলো ওরিলিয়া জাহাজে এনেই রাখা হয়। কিন্তু এত স্বর্ণ মুদ্রা একসঙ্গে একটা জাহাজে রাখার ফলে সেটা ওভারলোড হয়ে যায়, মানে ওরিলিয়া জাহাজটি ওভারলোডের কারণে ওই দিন আবার পানিতেই ডুবে যায়, তাও আবার ওই সব স্বর্ণ মুদ্রা নিয়েই। আর এই ঘটনার 3 বছর পর আইল্যান্ডে একটা নাবিককে দেখা গিয়েছিল, যার নাম সেভাস্টিয়ান ভ্যাঙ্গেল। আর এই নাবিক কিন্তু ওই ওরিলিয়া জাহাজের নাবিকই ছিল। সে ওই জাহাজটিকে খুঁজে পেয়েছিল এবং ওই স্বর্ণ মুদ্রা সহ পুরো জাহাজকে একটা দ্বীপেই লুকিয়ে রেখেছে। ফিন তখন বলে যে আমি ওই জাহাজের ঠিকানাটা পেয়ে গিয়েছি, তাই যত দ্রুত সম্ভব ওই গুপ্তধনগুলোকে উদ্ধার করা লাগবে। এই সব শুনে নিগল আর নিমা তো অনেক ইন্টারেস্ট ফিল করে, আর তারাও ওই মিশনের জন্য রাজি হয়ে যায়। এরপর সকাল হলে ওখানে যাওয়ার উদ্দেশ্যে তারা সবাই একসঙ্গে রওনা করে। যাত্রাপথে নিমা তার ফোন দেখে জানায় যে তারা যে আইল্যান্ডে যাচ্ছে সেটা বিগ বানি নামের এক ব্যক্তি আগে থেকেই কিনে ফেলেছে। এই খবর শুনে তো সবাই অনেকটা অবাক হয়ে যায়, আর টেস তখন ফিনকে অনেক বকাবকি করে, কারণ সে তো বিগ বানিকে আগেই গুপ্তধনের কথা বলে দিয়েছিল। তখন ফিন তাকে বোঝায় যে বিগ বানি আইল্যান্ড কিনেছে ঠিক আছে, কিন্তু জাহাজটা তো রয়েছে পানির নিচে, সে তো আর পানি কিনতে পারবে না, তাই না? তখন সেখানে নিমা চলে আসে আর তাদের জানায় যে বোটের আশেপাশে আরো একটা বোট ঘোরাঘুরি করছে, যেটা শুনে ফিন সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখতে পায় এটা হলো মৌপিঞ্চের বোট। আর ফিন ওই লোকটাকে আগে থেকেই চেনে, কারণ সে হলো ফিনের পুরাতন বস। তাই সে চিৎকার করে মৌপিঞ্চকে জানায় যে এখানে এসে কোনো লাভ নেই, ওই গুপ্তধন সহ শিপটা আমার হবে। কিন্তু মৌপিন্স তাকে জানায় যে তার জন্য আগে তো তোমার কম্পিটিশনটা জিততে হবে। এই কথা শুনেই ফিন পানিতে ঝাঁপ দিয়ে ওই ওরিলিয়া জাহাজটাকে খুঁজতে শুরু করে। তবে সে নিচে গিয়ে দেখতে পায় যে মৌপিঞ্চের লোকেরা আগে থেকেই পানির নিচে ডায়নামাইট পুঁতে রেখেছে। আর ফিন যখন ওই ডায়নামাইটের তারগুলো কাটতে শুরু করে তখন সে ভুল করে সেখানে একটা তার কেটে ফেলে, যার ফলে সেখানে তখন সঙ্গে সঙ্গে একটা ব্লাস্ট হয়ে যায়, আর পুরনো একটা স্প্যানিশ তলোয়ার মাটির নিচ থেকে তার হাতে চলে আসে।
যেটা দেখে তো ফিন প্রচন্ড অবাক হয়ে যায়। কিন্তু এদিকে ওপরে থাকা মইপিন্সের লোকেরা আবার তখন ফিনকে দেখে ফেলে, আর পানের নিচে ব্লাস্ট হতে দেখে মইপিন্স তখন তার লোকেদের অনেক বকাবকি করে আর বলে যে তোমরা এখানে কোনো কিছু করবে না, কারণ পানির নিচে এখন ফিন রয়েছে। কিন্তু মইপিন্সের লোকেরা তখন ভুল করে আবার ডায়নামাইটের বোতামটা টিপে দেয়, যার ফলে পানির নিচ থেকে তখন অনেক বড় ব্লাস্ট হয়, আর ফিন তো উড়ে গিয়ে মইপিন্সের বোর্ডে এসেই পড়ে। কিন্তু তার হাতে তলোয়ারটা গিয়ে পড়ে নিগলের বোর্ডে। ফিনের এরকম কাজকর্ম দেখে তো মইপিন্স তার উপর অনেক রেগে গিয়ে তাকে মারধর করতেই শুরু করে। এরপর সন্ধ্যা হলে ফিন মইপিন্সের কাছ থেকে প্যাদানি খেয়ে তার ক্লান্ত শরীর নিয়ে ভাবতে থাকে যে এরপর তার কি করা উচিত। অন্যদিকে টেসরের একই অবস্থা, সে ফিনের ঘরে আসে তার সঙ্গে একটু কথা বলতে, কিন্তু ওখানে গিয়ে সে দেখতে পায় যে ফিন নেই, কারণ ফিন অলরেডি চলে গিয়েছে বিগ বানির সঙ্গে দেখা করতে। ফিন ওখানে যাওয়ার পর বিগ বানিকে না দেখতে পেয়ে ওখানে তার এক লোকের গলায় সে স্প্যানিশ তলোয়ারটা ধরে আর তাকে জিজ্ঞাসা করে যে এই সত্যি করে বল বিগ বানি কোথায় আছে। কিন্তু সে ফিনকে কিছু না বলে তার সঙ্গে তখন মারামারি করতে শুরু করে। তখন অন্য ঘর থেকে এরকম মারামারির শব্দ শুনে একটা লোক ব্যাট নিয়ে এসে ফিনকে পেছন দিক থেকে আঘাত করে আর মেরে তো সেখানে অজ্ঞান করে ফেলে। ফিনের যখন জ্ঞান ফিরে আসে সে চোখ খুলেই দেখতে পায় তার সামনে বিগ বানি বসে আছে। ফিন তখন বলেছে তুমি যাকে গুপ্তধন খোঁজার জন্য হায়ার করেছো আমি জানি, তবে তাকে দিয়ে তেমন কোনো একটা কাজ হবে না, কারণ আমি তার সঙ্গে আগে কাজ করেছি। আসলে গুপ্তধন উদ্ধার করার জন্য বিগ বানি মইপিন্সকে হায়ার করেছে, আর এই কারণেই মইপিন্স ফিনের সেখানে আসার আগে জাহাজ নিয়ে ওই দ্বীপে পৌঁছে গিয়েছিল। ফিন এরপর বিগ বানিকে অফার করে সে যদি তাকে এই কাজের দায়িত্ব দেয় তাহলে সে 8 ঘন্টার মধ্যে গুপ্তধন খুঁজে বের করবে, আর খুঁজে পাওয়া ধন সম্পদের 10% সে বিগ বানিকেই দেবে। এই কথা শুনে তো বিগ বানি হাসতে শুরু করে, কারণ তার তো আসলে পুরোটাই চাই। আর এবার সে ফিনের সঙ্গে একটা ডিল করে, যদি ফিন তাকে গুপ্তধন খুঁজে দেয় তাহলেই সে তাকে জীবিত ছেড়ে দেবে, আর নয়তো তাকে এখানেই মেরে ফেলবে। এই সবকিছু শুনে ফিন আবারও নিগলের জাহাজে ফিরে আসে। জাহাজে আসার পর টেস ফিনকে জিজ্ঞাসা করে যে সে বিগ বানির কাছ থেকে কত টাকা ধার নিয়েছিল। ফিন তখন বলে যে প্রায় $60,000। আর এর পরের দিন সকালেই দেখা যায় তারা সবাই মিলে গুপ্তধনের উদ্দেশ্যে সমুদ্রের নিচে যাত্রা করে, কিন্তু তারা সেখানে আজকে তেমন কিছুই খুঁজে পায় না। এরপর সন্ধ্যা হলে সবাই ভাবতে শুরু করে যে তাদের এই মিশনটা তারা কিভাবে সফল করবে, কারণ এখানে প্রত্যেকটা দিনে তাদের ব্যর্থ যাচ্ছে। কিন্তু এরই মধ্যে তখন টেসের মনে একটা প্রশ্ন জাগে, কারণ বর্তমান তারা যেখানে আছে এখানে সমুদ্রের জল সব থেকে পরিষ্কার। যদি এখানে অরিলিয়া শিপ ডুবে থাকতো তাহলে তারা সেটা পরিষ্কারভাবেই দেখতে পারত। ঠিক তখনই সেখানে জাহাজের ক্যাপ্টেন এসে তাদেরকে জানায় যে সমুদ্রে আজকে ঝড় উঠতে পারে, তাই তাদের জাহাজকে এই মুহূর্তে এই দ্বীপের উত্তর দিকেই নিয়ে যেতে হবে। এই কথা শুনে ফিন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে যে আমরা কেন উত্তর দিকেই যাব। তখন ক্যাপ্টেন বলে যে উত্তর দিকের দ্বীপে এমন একটা জায়গা আছে যেখানে কোনো বড় পাথরের চাই নেই। আর এই উত্তর দিকের কথা শোনা মাত্রই তো ফিনের মনে অনেক প্রশ্নের উত্তরও সে পেয়ে যায়। সে তখন খুশি হয়ে সবাইকে বলে যে সেভিস্টিয়ানের গুপ্তধন সমুদ্রে নয় বরং ওই দ্বীপের উত্তর দিকেই লুকিয়ে রেখেছিল। আমি পেয়ে গিয়েছি, এখন আমাকে আর গুপ্তধন উদ্ধার করতে কেউ আটকাতে পারবে না। আর এইসব আলোচনা করার পর রাতের বেলায় টেস আর ফিন আবারও সমুদ্রের তলে চলে যায়। আর এইবার তারা মাঝ সমুদ্রে নয় বরং সেই উত্তর দিকে সমুদ্রের নিচেই যায়। আর কিছুক্ষণ খোঁজার পর টেস আর ফিন সেখানে ওরিলিয়া শিপের কামানটা খুঁজে পেয়ে যায়। আর এই কামান দেখে তো তারা ভীষণ খুশি হয়ে যায়। আর এর পরের দিন সকালবেলা উঠে তারা দ্বীপের ওই চারপাশটা অনেক ভালোভাবে খুঁজতে শুরু করে, আর সেখানে জাহাজের অনেক ছোট ছোট টুকরাও খুঁজে পায়, কিন্তু তারা গুপ্তধনের কিছুই খুঁজে পায় না। এরপর তারা দুইজন অনুমান করে যে সেভিস্টিয়ান হয়তো বা আইল্যান্ডের কোনো জায়গায় সব ধন সম্পদ লুকিয়ে রেখেছে। টেস তখন বলে যে যদি এমনটা হয় তাহলে আমরা সব থেকে ভালো জানতে পারবো এই আইল্যান্ডের পুরনো কোনো বিল্ডিং থেকে, কারণ আগের মানুষরা পুরনো বিল্ডিং এর নিচে এইসব গুপ্তধন লুকিয়ে রাখতো। আর এই আইল্যান্ডে পুরনো বিল্ডিং বলতে একটা চার্চই আছে, তাই টেস আর ফিন তখন ওই চার্চের দিকে চলে যায়। ওই চার্চে থাকা সব পুরনো বই তারা সারা রাত ধরেই পড়তে শুরু করে, আর সেখান থেকেই তারা জানতে পারে যে অনেক আগে এখানে স্প্যানিশরাও এসেছিল, আর ওরিলিয়া নামের একটা স্প্যানিশ মহিলাকে এখানে কবর দেওয়া হয়েছিল। টেস আর ফিন তখন খুব ভালো করে বুঝতে পারে যে বইতে যে ওরিলিয়া নামের একটা মহিলার কথা বলা হয়েছে সেটাই আসলে ওই ওরিলিয়া শিপটা। আর এখন তাদের তাহলে সে কবরটা খুঁজে বের করতে হবে, কারণ ওই কবরের মধ্যেই হয়তো বা থাকবে সমস্ত ধন সম্পদ। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা ওখানে সেই কবরটাও খুঁজে পেয়ে যায়, আর কবরের মাটি খুঁড়তে তারা সেখানে একটা বাক্স পায়। তবে এই বাক্সটি খোলার পর তারা কোনো গুপ্তধন পায় না, বরং সেখানে আরো একটা বই পেয়ে যায়। আর এই বইটা কিন্তু স্বয়ং সেভিস্টিয়ানই লিখে গিয়েছে। ওই বইটাতে লেখা ছিল যে তোমরা গুপ্তধন এত সহজে খুঁজে পাবে না, কারণ সেটা যেখানে রয়েছে ওটা একটা মৃত্যু ফাঁদ, আর ওই জায়গায় শুধুমাত্র ডিসেম্বর মাসেই যাওয়া যাবে, আর সেটাও মাত্র নির্দিষ্ট কয়েকটা দিনে। এই সবকিছু শুনেই
তখনই ফিন বুঝতে পারে যে ওই জায়গাটা নিশ্চয়ই একটা ব্লো হল, আর এর একটা বিশেষত্বও রয়েছে। এটা সমুদ্রের সঙ্গে যুক্ত একটা গুহা, আর এখানে সবসময় জলে পরিপূর্ণ থাকে। এইসব কিছু শুনে টেস তখন তাকে জানায় যে আমি কিন্তু একটা ব্লো হল দেখেছি ফিন, ওই ব্লো হলটা দ্বীপের এক পাশেই আছে। টেস যখন এই বিষয়ে আরো কিছু ফিনকে বলতে যাবে তখনই সেখানে বিগ বানি চলে আসে। বিগ বানির সঙ্গে তার সহযোগী সাইরাস এবং কার্টিজও থাকে। বিগ বানি তখন তাদেরকে বলে যে ওই বইটা আমাকে দিয়ে দাও, কিন্তু ফিন তখন ওই বইটা তাদের মুখের উপরে ছুঁড়ে মারে, আর সেখানে তখন একটা মারামারি শুরু হয়ে যায়। টেস তখন ওখানে থাকা বেলচা দিয়ে বিগ বানির উপর অ্যাটাক করে, আর বিগ বানি যখন মাটিতে পড়ে যায় এই সুযোগে টেস আর ফিন ওখান থেকে পালিয়ে যায়। তারা দুইজন তাদের সেই ছোট্ট স্কুটারটা চালিয়ে দ্রুত গতিতে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে লাগে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তাদের সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। টেস তো মাটিতে পড়ে যায়, কিন্তু ফিন ওই স্কুটারটা সহ একটা পাহাড় দিয়ে অনেক নিচে পড়ে যায়, আর এর কিছুক্ষণ পরে ফিনের স্কুটারটা বিশাল আওয়াজ করে সেখানে ব্লাস্ট হয়ে যায়। টেস তো মনে করে যে ফিন হয়তো বা ওই ব্লাস্টের কারণেই মারা গিয়েছে, তা সে ফিনের জন্য সেখানে অনেক কাঁদতে শুরু করে। এদিকে বিগ বানি দুই সঙ্গী তখন সেখান থেকে এসে টেসকে বন্দি করে নিয়ে যায়, আর বিগ বানি জানতে পেরে গিয়েছে যে গুপ্তধনটা আসলে ব্লো হলের মধ্যেই আছে, আর এই ব্লো হলের ঠিকানা তো টেস আগে থেকেই জানে। এরপর সকাল হলে সাইরাস আর কার্টিস টেসকে নিয়ে যায় ব্লো হলের কাছে, আর এই ব্লো হল থেকে কিছুক্ষণ পর পরই পানি আসতে শুরু করে। এরপরে কার্টিস টেসকে অর্ডার দেয় কিছুক্ষণ পর এই পানির বেগ কমে যাবে, আর তখনই তুমি এখানে ঝাঁপ দেবে। টেস তো প্রথমে তাদের কথা শুনতেই যাচ্ছিল না, কিন্তু তারা দুইজন মিলে তাকে সেখানে ধরে মেরে ফেলার ভয় দেখায়, আর জোর করে টেসের মাঝে একটা দড়িও বেঁধে দেয়। তাই টেসকে বাধ্য হয়ে নিচে নামতে হয়, কিন্তু নিচে নামার পর সে পাথর ছাড়া আর কিছুই দেখতে পায় না। সে তখন এই কথাটা চিৎকার করে উপরে থাকা দুইজনকে জানায়, কিন্তু সাইরাস আর কার্টিস তার একটা কথা বিশ্বাস করে না, তাই তারা ধরে থাকা দড়িটা তখন নিচেই ফেলে দেয়। টেস বুঝতে পারে যে তাকে এখন কিছু না কিছু করতেই হবে, না হলে সেই পানির বেগে সেখানেই মারা যাবে। তাই তখন সে ওই জলের নিচেই লাফ দেয়। সেখানে যাওয়ার পর সে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পায় না, তবে একটু পরে সে ওখানে একটা বাক্স খুঁজে পায়, যেটার মধ্যেই ছিল তাদের সেই কাঙ্ক্ষিত সমস্ত স্বর্ণমুদ্রা। আর টেসও বুঝতে পারে যে এটাই হলো সেই গুপ্তধন, তাই সে তার কোমরে বাঁধা দড়িটা দিয়ে বাক্সটাকে তখন বেঁধে ফেলে। কিন্তু ঠিক তখনই সমুদ্রের পানির চাপ ওই গুহার মধ্যে প্রবেশ করে, যার ফলে টেসের হাত থেকে ওই বাক্সটাও পড়ে যায়, আর সমস্ত স্বর্ণমুদ্রা তো ওই ব্লো হলের বাইরে চলে আসে। তখন উপরে থাকা সাইরাস এই সব কিছু দেখে তো তার বস বিগ বানিকে ফোন করে সঙ্গে সঙ্গে এই সব বিষয় জানিয়ে দেয়। অন্যদিকে আমরা তো ফিনকে দেখতে পাই, সে পাহাড় থেকে পড়ে গিয়ে কোনো মতে বেঁচে গিয়েছে, আর তারপর সে তার পুরনো বস মৌপিন্সকে ফোন করে আর তার কাছে এই গুপ্তধনের জন্য হেল্প চায়। মৌপিন্স তার কথা শুনে তাকে হেল্প করতে রাজি হয়ে যায়, আর এরপর তারা ওই দ্বীপের পাশেই চলে আসে। আর ওই সময় ফিন টেসকে খুঁজতে খুঁজতে তো সে ব্লো হলের কাছে চলে আসে, আর এরপর যখন সে নিচের দিকে তাকায় সে ওখানে টেসকে দেখতে পায়। ফিন সঙ্গে সঙ্গে টেসকে বাঁচানোর জন্য তখন ওই ব্লো হলের মধ্যেই লাফ দেয়, আর ভেতরে গিয়ে দেখতে পায় যে সাইরাসও সেখানে আছে, এমনকি সে ওখানে টেসকে মারার চেষ্টা করছিল। তাই ফিন সঙ্গে সঙ্গে সেখানে সাইরাসকে পেছন দিক থেকে আঘাত করে, আর ঠিক তখনই আবার সমুদ্রের পানির চাপ আরো একবার ওখানে চলে আসে। তখন টেস আর ফিন নিজেদেরকে ওই দড়ি দিয়েই বেঁধে নেয়, কিন্তু সাইরাস তো আর সেটা করতে পারে না, যার কারণে বিশাল পানির চাপে তো সে পাথরের ওপর গিয়ে আশ্রে পড়ে, আর তার পুরো শরীর টুকরো টুকরো হয়ে যায়, যেটা বাইরে থেকে বিগ বানি দেখতে পায়। আর তার আর বুঝতে বাকি থাকে না যে সাইরাস ওখানে মারা গিয়েছে, তাই সে কার্টিসকে একটা বন্দুক দিয়ে বলে যে টেস আর ফিনকে মেরে ফেলতে। অন্যদিকে ব্লো হলের মধ্যে তখন টেস আর ফিন গুপ্তধন দেখে তো অনেক খুশি হয়ে যায়। আসলে ব্লো হলের মধ্যে দুইটা বাক্স ছিল, একটা অলরেডি কার্টিস আগে থেকেই বিগ বানির কাছে নিয়ে এসেছে। বিগ বানি যখন এই বাক্সটাকে তার প্লেন ওঠানোর চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে আবার মৌপিন্স তার দলবল নিয়ে চলে আসে। মৌপিন্স কিভাবে দলবল নিয়ে আসতে দেখে তো বিগ বানি অনেকটা ঘাবড়ে যায়, আর এই বাক্সটা তার সি প্লেনে তুলতে গিয়ে পানির মধ্যেই ফেলে দেয়। তখন এই বাক্সটা গিয়ে সোজা পড়ে কার্টিসের মাথার ওপর, যার কারণে কার্টিসও সেখানে মারা যায়। আর এর কিছুক্ষণ পর টেস আর ফিন ওই ব্লু হল থেকে বেরিয়ে বিগ বানি সে সি প্লেনের কাছাকাছি চলে আসে, যার ফলে বিগ বানি তখন পানি থেকে টেসকে তার প্লেনে তুলে নেয়। আর ফিন তখন দেখতে পায় যে পেছন দিক থেকে তখন নিমা তার বোট নিয়ে আসছে, তাই ফিন তখন নিমার বোটে উঠে টেসকে বাঁচানোর জন্য বিগ বানি সেই প্লেনটাকে ধাওয়া করে, আর কিছুক্ষণ তাড়া করার পর সেই প্লেনটাকে ধরেও ফেলে। তবে ততক্ষণে প্লেনটা পানি থেকে উঠতে শুরু করেছে। ফিন তখন লাফ দিয়ে কোনো মতে প্লেনটাকে ধরে ফেলে, কিন্তু বিগ বানি তখন ওই প্লেনের দরজা খুলে ফিনকে গুলি করতে যায়, আর এই সুযোগে টেস ভেতর থেকে বিগ বানিকে ধাক্কা দিয়ে পানিতেই ফেলে দেয়। আর এরপর ফিন চলে আসে প্লেনের মধ্যে। সে প্লেন চালাতে জানতো, কিন্তু কিভাবে যে পানিতে ল্যান্ডিং করতে হয় সেটা জানতো না। তবুও সে প্লেনটাকে ল্যান্ড করার চেষ্টা করছিল, কিন্তু একটু পরে দেখা যায় যে পুরো প্লেনটা জলের মধ্যে গিয়ে আছড়ে পড়ে। তবে এ যাত্রায় তারা দুজন কোনো মতে বেঁচে যায়। আর এই সুযোগেই ফিন তখন টেসকে বিয়ের জন্য আরো একবার প্রপোজ করে। সে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, উইল ইউ ম্যারি মি এগেইন। আর এরপর সবশেষে দেখা যায় যে তারা এই গুপ্তধন
গুপ্তধনটা অনেক ভালোভাবে উদ্ধার করতে পেরেছিল। এমনকি তাদের বিয়ের পর তারা একটা মিউজিয়ামও তৈরি করেছে, যেখানে তারা যত স্বর্ণমুদ্রা খুঁজে পেয়েছে সেগুলোকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর ওই মিউজিয়ামটা দেখতে এখন সেখানে অনেক পর্যটক আসে। আর এখানেই আমাদের আজকের এই অসাধারণ মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভির গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যদি কোনো গুপ্তধনের খোঁজ পাও আমাকেও একটু জানিও, তোমাদের সঙ্গে গুপ্তধন উদ্ধার করতেও যেতে পারি। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।